আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমরা কালকে ফিড ওয়াটার হিটার্স উইথ ড্রেন্স ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড পড়াইছিলাম। তোমাদেরকে বলছিলাম ইকুয়েশনগুলো লিখতে। তোমরা কি ইকুয়েশনগুলো লিখতে পারছো? তামিম লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, রোল নাম্বার 120 লিখতে পারছো? স্যার 69 স্যার 80। হ্যাঁ, না ঠিক আছে। রোল নাম্বার 120 আহমদ। ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা, টিটিডি কি মনে আছে? হোয়াট ইজ টিটিডি? ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার মাইনাস ফিড ওয়াটার outlet temperature. হ্যাঁ, আউটলেট, ভেরি গুড। আউটলেট টেম্পারেচার কুড বি পজিটিভ অর নেগেটিভ। আর ডিসিডিডি হচ্ছে ব্লেড স্টিম এক্সিট টেম্পারেচার। ডিসিডিডি হচ্ছে এটা এক্সিট। সাধারণত ডিসিডিডি হইলে এই লাইনটা এদিকে থাকবে, অর্থাৎ নিচে দেখাই। এটা যদি না থাকে তাহলে ডিসিডিডি বলে কিছু নেই। তাহলে এই অংশটাকে আমরা বলি ডি সুপার হিটার, এটাকে আমরা বলি কন্ডেন্সার, এটাকে বলি ড্রেন কুলার। এরকম। তাহলে এরকম অনেক ধরনের কম্বিনেশন হতে পারে। একটা হতে পারে শুধু এইখান থেকে এইটুকু, আমরা বলি এটাকে কন্ডেন্সার। আবার হতে পারে এইখান থেকে শুরু কইরা এইটুকু, অর্থাৎ ডি সুপার হিটার প্লাস কন্ডেন্সার। আবার হতে পারে এইখান থেকে এই পর্যন্ত ডি সুপার হিটার কন্ডেন্সার প্লাস ড্রেন কুলার। আর একটা হতে পারে এইখান থেকে এইটা, মানে মোট 4টা কম্বিনেশন। এইটা থাকতেই হবে। তাহলে এইটা সহ এটা এটা যে কোনো কম্বিনেশন এখানে আমরা এটা বলে দিচ্ছি। তাহলে আমাদের এই প্রবলেমে 1 থেকে 12 পর্যন্ত এনথালপি বের করার কথা ছিল। আমরা এটা কালকে বের করে দিচ্ছি। কিভাবে বের করতে হয় বলছি, ইকুয়েশনগুলো কেমনে বের করতে হয় এখানে বলা ছিল। তোমাদেরকে হোমওয়ার্ক দিছিলাম এনার্জি ব্যালেন্স থেকে মাস। তাহলে তোমরা এই ইকুয়েশনগুলো বের করতে পারো। এই ইকুয়েশনগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে চলে যাচ্ছি, খুব মন দিয়ে বুঝবা। এটা হচ্ছে ড্রেনস পাম্প ফরওয়ার্ড। আমরা শুরুতে বলছিলাম ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড মানে উপর থেকে নিচে, মানে উপরের প্রেসার থেকে লোয়ার প্রেসারে পাঠাইলে এটাকে বলে ক্যাসকেড ব্যাকওয়ার্ড ফ্লুইডের। আর যদি পাম্প ফরওয়ার্ড বলতে হলে, ফরওয়ার্ড মানে নিচের প্রেসার থেকে উপরের প্রেসার, দ্যাট ইজ কল্ড পাম্প ফরওয়ার্ড হিয়ার। তাহলে এগুলি যেহেতু ক্লোজ টাইপ ফিড ওয়াটার হিটার, হিটারগুলো এরকম হবে, অর্থাৎ ওয়াটারের সঙ্গে স্টিম মিক্সড হবে। ওয়াটার ক্লোজ টাইপ ফিড ওয়াটার অলওয়েজ এরকম করে দিবা, অর্থাৎ ফিড ওয়াটার এটার ভিতরে যাবে, স্টিম সেল সাইড, ফিড ওয়াটার এটার ভিতরে। আচ্ছা, এখন পাম্প ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা এর আগে এখান থেকে যেটা আসছিল ড্রেন, এই ড্রেনটাকে আমরা এইখানে নিচ্ছি, দ্যাট ওয়াজ ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড। আর এখন আমরা যেটা করব, এইটাকে আমরা এখানে নেব, সামনে নেব। তোমাকে বুঝতে হবে এই যে লাইনটা, এই যে ওয়াটার লাইনটা আফটার দিস পাম্প, এই 5 থেকে 6 যে প্রেশারটা তুমি তুললা, এই প্রেশারটা আসলে তুমি দেখো সোজা চলে গেছে বয়লারে। তাহলে 6 প্রেশারটা কি প্রেশার হইতে পারে, আর 5টা কি প্রেশার হইতে পারে? 6 এর বয়লার প্রেসার। ভেরি গুড, 6টা বয়লার প্রেশার। আমি দেখতে পাচ্ছি 6টা বয়লার প্রেশার, এইখানে 6টা বয়লার প্রেশার। আচ্ছা, এই জায়গাগুলো খুব আস্তে আস্তে বুঝতে হবে। আচ্ছা, এখন তোমরা যখন টারবাইন থেকে নিয়ে আসলা, মনে করো 0.2 এবং 0.3, এখানে দুইটা পয়েন্ট থেকে আমি দেখাইলাম। তাহলে 0.2 প্রেশার অবশ্যই 1 থেকে কম, তোমরা জানো টারবাইনে এক্সপ্যানশন হয়। একইভাবে 0.3 প্রেশার 0.2 থেকে কম, টারবাইনে এক্সপ্যানশন হয়, ওয়ার্ক হয়, এক্সপ্যানশন হয়, প্রেশার কমবে থাকে। তাহলে এইখান থেকে প্রেশারটা তো বয়লার প্রেশার,
আর তাহলে এইখানকার প্রেসার হচ্ছে P2, এই প্রেসারটা আর P11 যদি সেম হয় তাহলে P11 আর P9টা হচ্ছে বয়লার প্রেসার, P11 হচ্ছে P2 প্রেসার। তাহলে আমাকে P11 থেকে P9 এ যদি তুলতে হয় একটা পাম্প লাগবে, ছোট পাম্প, এই পাম্পগুলো ছোট, খেয়াল করে দেখবা মাস ফ্লো রেট হচ্ছে M2। একইভাবে এখান থেকে যে স্টিমটা ঢুকতেছে তার প্রেসার হচ্ছে P2, তার প্রেসার P3 প্রেসার থেকে স্টিমটা যখন বের হলো এটাকে আমরা বললাম ড্রেন। এই ড্রেনের প্রেসার P3 প্রেসার সেম, অবশ্যই ড্রেনের প্রেসার P7 থেকে কম। P7 প্রেসার কি প্রেসার? এটা হচ্ছে ওই বয়লার প্রেসার। তাহলে আমি P13 থেকে P14 এ তুলবো, যেটা আসলে P7। এখানে একটা পাম্প লাগবে, পাম্পটা ছোট পাম্প। তবে এই পাম্পের প্রেসার ডিফারেন্স থেকে কম না বেশি? স্যার বেশি। কম। না, বেশি, কারণ এই প্রেসারটা 3 প্রেসারটা 2 থেকে কম, আর এইখানকার প্রেসার সব জায়গায় সমান। তাহলে আমার এখানে প্রেসার ডিফারেন্স এখানে বেশি, আর এখানে তো আরো বেশি। এটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে ফিট পাম্প বলি আমি, একেবারে কন্ডেন্সারের পরে যে পাম্পটা, কন্ডেন্সার পাম্প, একেবারে কন্ডেন্সার প্রেসার থেকে বয়লার প্রেসার, ম্যাক্সিমাম প্রেসার ডিফারেন্স, তারপরে এটা, তারপরে এটা। আচ্ছা, এখন এইখানে আমি যদি এবার টিএস ডায়াগ্রাম যাই, আমার মোট দেখা যাচ্ছে 13টা পয়েন্ট। ওকে, এখানে এই দুইটা হিটার, আগের মতো একটা হিটার এনার্জি ব্যালেন্স, এখানে আবার একটা জাংশন আছে, দুইটা জাংশন। সুতরাং জাংশন মানে এখানেও একটা এনার্জি ব্যালেন্সের ব্যাপার আছে। তাহলে আমার এনার্জি ব্যালেন্সের জন্য আমার 4টা জায়গা, একটা হচ্ছে হিটার জাংশন। তাহলে আমার এই অঙ্কে প্রথমে যে কাজ 1 থেকে 13 পর্যন্ত এনথালপি বের করা আর M2H3 বের করা, মানে মোট 15টা জিনিস বের করা। বোঝা গেল? আচ্ছা, এই ফিগারে সবার লাস্টের পয়েন্ট হচ্ছে 12। আমি যদি এই ফিগার দেখা বলি বয়লারে ইনলেট, আচ্ছা এটা আমি পরে আসতেছি। তাহলে 1, 2, 3, 4, এই 4টা এনথালপি তোমরা বের করতে পারবা না? আচ্ছা, H4 পাইলা, H5 ও পাইবা স্যাচুরেটেড লিকুইড। পাম্পের আগের পয়েন্ট স্যাচুরেটেড লিকুইড, এটা মনে রাখবে। সাধারণত পাম্প করার আগে পয়েন্টটা স্যাচুরেটেড লিকুইড হয়। আর যদি যেটা আমরা সাবকুল বলছিলাম সেটা হচ্ছে তোমার রাফাত মিউট করে দাও। রাহুল 40 মিউট করে। আচ্ছা, তাহলে H5 বের করলা, H6 বের করতে পারবা না পাম্পের ওই যে ওয়ার্ক রিলেশন দিয়া? यस सर। ওকে, H6 বের করলাম। আচ্ছা, H6। আচ্ছা, এখানে তার হিটার থেকে বের হচ্ছে 0.7 এবং 9, 0.7 এবং 9, 0.7 এবং 9 হিটার থেকে বের যখন হয় ওয়াটারটা, সেটা বের করার জন্য আমাদের কি লাগে? আমাদের লাগে ইসাত স্যার হিট ব্যালেন্স করতে হবে। না, আমাদের লাগে টিটিডি। হোয়াট ইজ টিটিডি? টিটিডি হচ্ছে, মনে করো এইটা টিটিডি কি, আমি বললাম এই হিটার একটা নাম দিলাম, বললাম এটা হাই প্রেসার হিটার, বলতে পারি, দুটো হলে কোনো সমস্যা, হাই প্রেসার লো প্রেসার। আমি বললাম এই হিটারের টিটিডি হচ্ছে টি, তাহলে টি সমান ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার মাইনাস ওয়াটার এক্সিট টেম্পারেচার। তাহলে এখান থেকে তুমি T9 পেয়ে গেলা, T9 থেকে তুমি T9 পাইলা, T9 থেকে স্টিম টেবিল থেকে HF বের করবা, মানে মনে করবা এটা T9টা আসলে এখানে, তাহলে এখান থেকে তুমি H9 পেয়ে যাবে।
জি স্যার। H9 পাইলা, একইভাবে 7ও বের করতে পারবো। এইটার জন্য টিটিডি দেওয়া থাকবে, হইতে পারে আমরা বলবো টিটিডি দুইটারই সমান। সেই ক্ষেত্রে যদি সমান দুইটারই হয়, যদি দুইটারই সমান হয় তাহলে কোনো সমস্যা নেই, আর ডিফারেন্ট হলে সমস্যা নেই। যাক, তাহলে আমি এইটার টিটিডি থেকে আমি T7 বের করব। T7 বের করলে আমি স্টিম টেবিল থেকে HF বের করব, দ্যাট উইল বি H7। তাহলে আমি H7ও পেয়ে গেলাম। আচ্ছা, বাকি স্যার, আছে এই স্যার 7 9 এগুলো কি স্যার হচ্ছে স্যাচুরেটেড লিকুইড ধরে বের করব স্যার? হ্যাঁ, আমরা সাবকুল এবং স্যাচুরেটেড লিকুইডের মধ্যে এনার্জির পার্থক্য খুব কম, এই জন্য আমরা এটা করি। তোমরা যদি মলিয়ার চার্ট থেকে ওই টেম্পারেচারে এবং এই প্রেসারে এনথালপিটা বের করো, দেখবা যে স্যাচুরেটেড লিকুইড থেকে পার্সেন্টেজ খুবই কম। সুতরাং এটা, আর এই যে লাইনটা আমরা দেখাই এইভাবে, এটা আসলে একদম এটার সঙ্গে লাগানো। যদি এনার্জি সত্যিই টিএস চিন্তা করো, এটা আমরা অনেক দূরে দেখাইছি এক্সাগারেট করে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আসলে লাইনটা ভেরি ক্লোজ টু স্যাচুরেশন লাইন, লিকুইড সাইড। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা T7 H7 H9 পর্যন্ত গেলাম, বাকি আছে 10। আচ্ছা, 10 আছে, 8 আছে। তাহলে আমাদের H8 এখনো বের হয় নাই, H10 এখনো বের হয় নাই। আচ্ছা, H11 স্যাচুরেটেড লিকুইড বের করতে পারবা না? পারবো স্যার। ইয়েস স্যার। একইভাবে H12 পাম্প রিলেশন দিয়া পারবা। ঠিক একইভাবে H13 স্যাচুরেটেড লিকুইড পারবা। আবার H14 পাম্প, খুব খেয়াল রাখতে হবে H13 এর প্রেসার কত, যখন পাম্পের রিলেশনটা লিখবা H13 এর প্রেসার কত, H13 প্রেসার এই প্রেসার, এই প্রেসার কত বয়লার প্রেসার। এইটার ক্ষেত্রে 11 এর প্রেসার কত, এই প্রেসার, এই প্রেসার কত বয়লার প্রেসার। সুতরাং প্রেসার ডিফারেন্স গুলা মোটেও ভুল করবা না। আচ্ছা, তাহলে আমরা H13 H14ও পেয়ে গেলাম। ও, আমাদের 14টা, সরি 14টা, খেয়াল করো 14। তাহলে 14টা পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি রইল এখন H8 H9 H8 H10 M2 M3। আমাদের এখন 4টা আননোন। এই 4টা আননোন বের করার জন্য আমাদের এখন হাতে আর কোনো কিছু নাই, সব আমরা এক্সহস্ট করে ফেলছি। এখন আমাদের হাতে 4টা ইকুয়েশন আছে। কিভাবে? এইখানে একটা ইকুয়েশন জাংশন, এইখানে একটা ইকুয়েশন জাংশন, এইখানে একটা ইকুয়েশন হিটার, এখানে একটা ইকুয়েশন হিটার। তাহলে আমার যদি 4টা ইকুয়েশন থাকে, এই 4টা ইকুয়েশন থেকে আমি 4টা আননোন বের করতে পারবো। হ্যাঁ H8 H10 M2 M3 বের করতে পারবো। তাহলে আমি যদি তোমাদের ইকুয়েশনগুলো দেখাই, মনে করো এনার্জি ব্যালেন্স, হাই প্রেসার হিটার, যেহেতু হাই প্রেসার হিটার কোনটা জানো, 2 থেকে যেটা আসতেছে, তাহলে আমি ওই ফিগারটা বড় করে আঁকাই। তাহলে আমি এনার্জি ব্যালেন্স এভাবে করতেছি, M2 H2 এনার্জি নিয়ে ঢুকতেছে, 1 - M2 ওয়াটার H8 এনার্জি নিয়ে ঢুকতেছে, বের হচ্ছে M2 H11 নিয়ে, ওয়াটার বের হচ্ছে 1 - M2 H9। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন ওই যেটা আগে বলছিলাম H9 স্যাচুরেটেড লিকুইড এট T9, এগুলো আগে বলে রাখছি। এটা একটা ইকুয়েশন। এবার লো প্রেসার হিটার দিকে তাকাও, লো প্রেসার হিটারেও একই জিনিস, ওয়াটার ঢুকতেছে 1 - M2 - M3 H6 নিয়া, M3 ঢুকতেছে H3 নিয়া, দুইটা ঢুকলো, M3 H13 বেরোলো, 1 - M2 - H3 H7 নিয়ে বেরোলো। তাহলে এটা আর এনার্জি ব্যালেন্স, দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। একইভাবে আমার এই T7টা, এই পয়েন্টটা সবসময় মনে রাখবা, ফিড ওয়াটার হিটার থেকে যে ওয়াটারটা বের হয় সেটা বের করার জন্য আমার টিটিডি লাগবে, আর এটা বের করার জন্য ডিসিটিডি লাগবে। ডিসিটিডি যদি দেওয়া না হয়, বুঝবো এটা স্যাচুরেটেড লিকুইড। আর একটা মনে রাখবা, পাম্পের আগের পয়েন্টটা স্যাচুরেটেড লিকুইড হবে। সুতরাং এটার পরে যেহেতু পাম্প আছে, এখানে একটা পাম্প আছে, এটা স্যাচুরেটেড লিকুইড হবে। এটাকে বেশি হিট নিয়ে সাবকুল করা যুক্তি নাই, এটাকে স্যাচুরেটেড লিকুইডে আমরা করবো, সেই পরিমাণে হিট বের করবো, সেই পরিমাণে স্টিম দেবো। তাহলে এই যে পাম্পের ওয়ার্ডগুলো লেখা আছে। তাহলে জাংশন যদি আমি দেখি, জাংশন
এখানে একটা পাম্প ছিল, ছোট পাম্প, তাহলে M2 12 থেকে ঢুকতেছে, আর 1 মাইনাস M2 এই 9 থেকে ঢুকতেছে। এই দুটো ঢুকে এই দুইটা মাস যোগ হবে, মাস যোগ হয়ে হইলো 1 কেজি পার আওয়ার 10। এই ইকুয়েশনটা লেখা জাংশন। এখানে যেহেতু মিক্সড হয়ে যাচ্ছে, এই দুইটা মাস যোগ হবে। একেবারে আরেকটা জাংশন যদি তুমি যাও, 1 মাইনাস M2 মাইনাস M3 এই 7 নিয়ে ঢুকতেছে, ড্রেন M3 ড্রেন এই 4 নিয়ে ঢুকতেছে, এইটা দুইটা যোগ করে হয়ে গেলে M1 মাইনাস M2 H8 নিয়ে বের। হ্যাঁ, মিউট করো। তাহলে এই চারটে ইকুয়েশন তুমি জানবা, চারটে ইকুয়েশন যদি তুমি জানো তাহলে চারটা আননোন বের করতে পারবা। তোমাদের আজকাল এক্সেলের ফর্মুলা আছে, রোল নাম্বার 82 মিউট করো। তাহলে আমাদের এক্সেল আজকাল ফর্মুলা আছে, তুমি সব ইকুয়েশন বসাই দিবা। চারটা ইকুয়েশন হিট ট্রান্সফার করে আসছিলা, এ x1 x2 x3 x4 প্লাস সমান সমান কোফিশিয়েন্ট, যে কোনো কোফিশিয়েন্ট থাকবে সেগুলো ডান দিকে চলে যাবে। এইভাবে এক্সেলে বসাই দিলে ইকুয়েশন পাওয়া যায়। তবে আমরা পরীক্ষার সময় যদি দেই, আমরা একটা হিটার দিব। একটা হিটার দিলে কি হবে, আননোন হয়ে যাবে দুইটা। তখন একটা হিটার দিলে জাংশন থাকবে একটা, হিট ওয়াটার হিটার থাকবে একটা, আননোন থাকবে দুইটা। দুইটা ইকুয়েশন সলভ করা ইজি। বুঝা গেল? রোল নাম্বার 82। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো তো। স্যার কোনটাকে আমরা লো প্রেসার হিটার এবং কোনটাকে হাই প্রেসার হিটার ধরবো, এটা কি কোনো মানে ফিক্সড হ্যাঁ। কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই হিটারের মধ্যে স্টিমের প্রেসারটা আমাকে জানতে হবে। এখানে স্টিমের প্রেসার আর ওয়াটার প্রেসার ডিফারেন্ট, যেহেতু এটা ক্লোজ ট্যাপ হিট ওয়াটার হিটার। যদি এটা ওপেন ট্যাপ হইতো, দুইটার একই প্রেসার হইতো, একটা ওপেন জায়গায় দুইটা জিনিস ঢুকাবা একই প্রেসার হইতো। তাহলে স্টিমের প্রেসারটা তোমাকে দেখতে হবে, এখানে কোন প্রেসার স্টিম ঢুকতেছে, এইখানে কোন প্রেসার স্টিম ঢুকতেছে। যেখানে বেশি প্রেসার স্টিম ঢুকতেছে সেটা হাই প্রেসার হিটার, যেখানে কম প্রেসার ঢুকতেছে সেটা লো প্রেসার হিটার। এখানে 2, 3, 4 মনে রাখবা, টারবাইনে সবসময় এক্সপ্যানশন হয়। কম প্রেসার যদি হয় আমরা ফিগারটা উল্টা দিতাম, প্রেসার বাড়ে, টারবাইনে প্রেসার কমে। তাহলে 2 প্রেসার থেকে 3 প্রেসার কম, এটা লো প্রেসার হিটার। 2 প্রেসার বেশি, এটা হাই প্রেসার। স্টিম জেনারেশন পাশেরটা স্যার Thank you. হাই জেনারেশন। তাহলে আমরা সবকিছু করে ফেললাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, হিট ইনপুট টারবাইন ওয়ার্ক আমরা বের করব, আমরা কন্ডেন্সার হিট রিজেকশন বের করব, আমরা পাম্প ওয়ার্ক বের করব, এখানে পাম্প 3টা 1 2 3 সব বের করব। হিট ইনপুট কত এটা আমাকে বলো। টিএস ডায়াগ্রাম থেকে হিট ইনপুট বলো, স্কিমেটিক ডায়াগ্রাম থেকে হিট ইনপুট বলো। আসলে হিট ইনপুট কোথা থেকে কোন স্যার 12 থেকে 1। 12 থেকে 1। রোহিন, রোল নাম্বার 33। আচ্ছা, তুমি দেখো 11 থেকে 12 এই টিএস ডায়াগ্রামে 12টা হচ্ছে লাস্ট পয়েন্ট, সুতরাং এটা বলতেই পারো। কিন্তু আসলে 12 হচ্ছে 10 থেকে 1 স্যার। হ্যাঁ, কিন্তু এখানে তুমি দেখো স্কিম ডায়াগ্রাম, তুমি দেখো 12 হচ্ছে এই পয়েন্ট, 12 এর সঙ্গে 9 মিক্স হইয়া 9 এ গেল, তারপরে তোমার ইকোনমাইজেশন শুরু হলো। সুতরাং এইখানে ওই জন্য সবুজ দিয়ে রাখছি, একটু কেয়ারফুল। এই লাস্ট পয়েন্টটা এর আগে দেখে আসলে ভুল হয়নি, কিন্তু এখানে যদি টিএস ডায়াগ্রাম দেখা হিট অ্যাডিশন H1 থেকে H12 ধরো, তাহলে তোমার হিট অ্যাডিশনটা একটু হইলেও কমে গেল, এফিসিয়েন্সি বেড়ে যাবে, অঙ্কে ভুল হবে। তাহলে এটা হবে H1 থেকে H12। বুঝা গেছে? রোল নাম্বার 33। জি স্যার। সুতরাং হিট ইনপুটটা সবসময়, যেহেতু এই ঘটনাটা ঘটলো, আগের থেকে 3টা হিটারের ক্ষেত্রে হিট ইনপুটটা যখনই লিখবা দুই দিকেই তাকাও, টিএস ডায়াগ্রামও তাকাবা, স্কিমেটিক ডায়াগ্রাম তাকাবা। কারণ এখানে শুধু টিএস ডায়াগ্রাম তাকাইলে ভুল হয়ে যায়, ওই জন্য স্কিমেটিক তাকায় তারপরে শিওর হইয়া। বুঝা গেল? স্যার ব্যাকওয়ার্ড থেকে স্যার ফরওয়ার্ডে ইকোনমাইজারের সাইজটা বড় না স্যার? না, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। এই পয়েন্টটা কোথায় আমাকে বুঝতে হবে, এটা তো এই ড্রয়িং দিয়ে বোঝা যাবে। আচ্ছা স্যার। এইভাবে বোঝা যাবে না, আমরা আসলে অঙ্ক করে দেখবো যে খুব কাছাকাছি, এফিসিয়েন্সি খুবই কাছাকাছি। ওটা আমাদের তাহলে এখন প্রশ্ন করবাই
যে কে কোনটা ইউজ করবো, এটা আমরা এখন ডাইলেমাতে পড়ে গেলাম, এটা না ওইটা না কোনটা দেখি। এমনি তোমাদের একটু তাকায় বলো ফিগার, এটা হচ্ছে পাম্প ফরওয়ার্ড, এখান থেকে এটা পাম্প দিয়া এখানে ঢুকাইল, এখানে পাম্প দিয়া এখানে ঢুকাইল, জাংশন জাংশন। আচ্ছা, আবার আননোন নিয়ে একটা সমস্যা আছে, হিসাব করতে হয়। এইটা হচ্ছে তোমার ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড, এখানে তুমি দেখলা সুন্দর বের হইলো, কিছু একটা লাইন দিলা, কোনো পাম্প টাম কিছু নাই, শুধু একটা পাইপ দিলা, ইনসুলেটেড পাইপ, লো ফ্রিকশন পাইপ। এটা হলো ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড ক্লোজ টাইপ। আর একটা হলো পাম্প, এটা হলো ওপেন টাইপ। ওপেন টাইপে প্রতিটা পর একটা পাম্প বসে, একটা মেইন লাইনিং। তাহলে এমনি এমনি একদম না বুঝা যদি বলো কোনটারে দেখলে মনে একটু ইজি, আমার যদি বাড়াইতে বলে একটা পায়, আমি কোনটা আসলে আমার ইজি মনে হচ্ছে বলো তো, বলতে পারো কেউ? ক্লোজ টাইপ ক্যাসকেডেড ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড। সীমান্ত, জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমার হিসাবে এটাই তো ইজি, আমাকে বললে আমি এটা বানাবো, তাহলে খুব ইজি, খালি ফটফট একটা লাইন দিব এ করবে। আর অন্যগুলাতে লাইনের মধ্যে পাম্প ঢুকানো। তাহলে সীমান্তের জবাব ঠিক আছে। এখন আমরা তাহলে তোমরা 4টা আননোন থেকে 4টায় করে সব ইকুয়েশন করবা পরীক্ষার সময়, দিলে একটা দিই। আচ্ছা, চয়েস অফ ফিড ওয়াটার হিটার্স, এইবার চলে আসবে, আমরা এখন চয়েস করব। সীমান্ত বললো আমরা ক্লোজ টাইপ ব্যাকওয়ার্ড পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, কিন্তু প্রথমে আমরা পড়েছি ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার। ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ডিআরেটর। তাহলে ও ফিড ওয়াটার হিটারেরও কাজ করে, আবার ডিআরেটরেরও কাজ করে। পাওয়ার প্ল্যান্টে এটা একটা হিউজ সমস্যা, অ্যারেশন প্রসেস। আমরা আচ্ছা কন্ডেন্সার, মনে করো ফিগারটা আমি তোমাকে বুঝাই। মনে করো এটা একটা কন্ডেন্সার, সাপোজ এটা একটা কন্ডেন্সার, এটা কন্ডেন্সার না, মনে করো একটা কন্ডেন্সার। এই কন্ডেন্সারে এই দিকটাকে আমরা বলি সেল সাইড, আর এই টিউবের ভিতরটাকে বলি আমরা টিউব সাইড। এখন কোনো কারণে এই কন্ডেন্সারের সেল সাইডে কি থাকে? স্টিম থাকে। আর টিউব সাইড, হ্যাঁ, টিউব সাইডের সেল সাইডে টিউব সাইড থাকে কুলিং ওয়াটার। এটা কিন্তু কন্ডেন্সার বলতেছে, মনে করো এটা কন্ডেন্সার। এটা তাহলে কন্ডেন্সারের সেল সাইডে থাকে স্টিম, টিউব সাইডে কুলিং ওয়াটার, যে ওয়াটারটা চলে যায় কুলিং টাউন। এখন কন্ডেন্সারের এই সাইডের প্রেসারটা অনেক কম। একটা পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে লো প্রেসার ডিভাইস হচ্ছে কন্ডেন্সার। স্টিম কন্ডেন্সারের প্রেসারটা সবচেয়ে কম। তাহলে কোনো কারণে যদি কন্ডেন্সারের শেলে একটা ছিদ্র হয়, তাহলে এয়ার ঢুকে যায়। বুঝা গেছে? জি স্যার। আর যদি কখনো এই টিউবের ছিদ্র হয়, তাহলে পানি বের হয়ে স্টিমের সঙ্গে মিশে যায়। বুঝা গেল? এই যে এখন এই যে এটা এইখানে যদি কোনো লিক থাকে, স্টিমের মধ্যে এয়ার ঢুকতে থাকে, তাহলে এয়ার ঢুকলে এই এয়ার ঢুকে গেল। এয়ার ঢুকলে পরে এয়ার এবং স্টিম একসঙ্গে মিলা কন্ডেন্সিং সারফেসের উপর দিয়া বসে থাকে। বসে থাকার পরে স্টিম যখন স্টিমটা কন্ডেন্সে পানি হয়ে যায়, এয়ার বসে থাকে। তাহলে এয়ার বসে থাকলে তো কি হলো? এয়ারই। তাহলে একটা সমস্যা হলো এয়ারের প্রেসার বেড়ে গেল, এয়ারের জন্য কন্ডেন্সার প্রেসার বেড়ে গেল, আমার নিচের লাইনটা উপরে গেল, খারাপ। প্লাস এই এয়ারটা হিট ট্রান্সফারে বাধা হবে, দুইটাই খারাপ। তাহলে অলওয়েজ আমাকে এই প্রসেসটাকে উল্টা ভাবে করতে হবে, অর্থাৎ এরেশন প্রসেসটাকে ডিআরেট করতে হবে। তাহলে সবসময় আমাকে গ্যাস বের করার চিন্তা মাথা রাখতে হবে। ডিআরেটিং হিটার ওর একটা অ্যাডভান্টেজ হইলো
ওপেন ট্যাপ হিটার যেটা সেটা ডিআইডি হিটার হিসাবে কাজ করে। স্টিম ওয়াটার যেহেতু মিক্সড হয়, স্টিম থেকে ইজিলি গ্যাস বের যায়। গ্যাস যখন একবার বের হয়, আমার যদি ভেন্ডিং সিস্টেম থাকে আমি গ্যাস থেকে বের করে দিতে পারি। এই জন্য ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার সমস্যা হলো প্রতি হিটারের জন্য একটা করে পাম্প, বড় বড় পাম্প সমস্যা হওয়ার পরেও একটা হিটার আমরা সুইটেবল একটা জায়গায় ইউজ করবো ওপেন ট্যাপ। তাহলে বাকিগুলো কি হবে? মনে করো 10টা হিটার, বাকি 9টা কি হবে? সীমান্ত বসে ক্যাসকেড ব্যাকওয়ার্ড ভালো, তাহলে ক্যাসকেড ব্যাকওয়ার্ড বাকিগুলো দিয়ে একটা কম। মনে করো লাস্টের, তাহলে আমার এইটা একটা ওপেন ট্যাপ হিটার। এখানে কয়টা হিটার দেখানো হয়েছে? এখানে 7টা হিটার দেখানো হয়েছে। 1 2 3 4 5 6 7। এই 7টা হিটারের মধ্যে একটা ফিড ওয়াটার হিটার দিলাম ওপেন। যদি এটা খারাপ, এই যে একটা পাম্প লাগতেছে, কিন্তু যেহেতু এটা ডিআরআইডি হিসেবে কাজ করে এবং ডিআরআইডি তো খুবই দরকার, অ্যারেশন হইতেছে, এটা পরে আরো ডিটেইলসে যাব, ওই জন্য এই একটা হিটার আমার সমস্যা হইলেও আমি বসাই দিলাম একটা। তাহলে বাকিগুলো আমি ক্যাসকেডে ব্যাকওয়ার্ড দিলাম, কিন্তু লাস্টের সবার লাস্টে যেটা সেটা ক্যাসকেডে ব্যাকওয়ার্ড করলে এটা এই ড্রেনটা কোথায় যাইতো? লাস্টের হিটারটা যদি ক্যাসকেডে ব্যাকওয়ার্ড হয় তাহলে এই ড্রেনটা কই যায়? কন্ডেন্সারে যেত। কন্ডেন্সারে যেত। এটা তো পাম্প হইতো না, কন্ডেন্সারে যেত। তাহলে কন্ডেন্সারে যাইতো। তাহলে আমি কন্ডেন্সারে না নিয়ে, আমি কন্ডেন্সারে যদি এফেক্ট না করতে চাই যদি, তাহলে আমি এইটারে কি করলাম? আমি আমার লাইন দিতে। সুতরাং আমরা প্রতিটা ফিড ওয়াটার হিটার একটা একটা করে পড়াইছি, যেভাবে দেখাইছি বাস্তবে এরকম। সুতরাং আমার চয়েস, আমি এটারে পাম্প ফরওয়ার্ড করে দিই। তাহলে এই 7টার মধ্যে দেখানো একটা নাইস কম্বিনেশন। একটা হচ্ছে ওপেন ট্যাপ ফিড ওয়াটার হিটার, 5টা ক্লোজ ট্যাপ ফিড ওয়াটার হিটার, ক্যাসকেড ব্যাকওয়ার্ড, যেহেতু সীমান্ত বলছে এটা ভালো, আর লাস্টেরটা আমরা সীমান্তের বইলা ফরওয়ার্ড করে দিলাম। বুঝা গেছে? জি স্যার। Yes, sir. এখন প্রথমে একটু বলছিলাম এই হিটারগুলো আসলে কোথায় বসাবো, কোন জায়গায়? জায়গা বলতে কি বুঝে? জায়গা বলতে এই যে স্টিমগুলো আনতেছো, এগুলি হচ্ছে জায়গা। অর্থাৎ এই স্টিমগুলোর প্রেসার কত, এটাকে বলে জায়গা। প্লেসমেন্ট, কোন প্রেসার স্টিম আনবো সেটাই জায়গা। তাহলে আমাদের এখানে একটা গাইডলাইন আছে। ইফ ইউ ফলো দ্য গাইডলাইন্স, তাহলে তুমি সুন্দর এফিসিয়েন্সি পাবা, আদারওয়াইজ সুন্দর পাবা না। অঙ্ক করে করে দেখতে হবে। একটা ফিড ওয়াটার হিটার সুন্দর জায়গায় বসাবা গাইডলাইন হিসাবে, আবারও একই অঙ্ক, একই প্রেসার ডিফারেন্স, উল্টা পাল্টা একটা জায়গায় বসাও, দেখো এফিসিয়েন্সি কি অবস্থা দাঁড়ায়। সুতরাং স্যার ফরওয়ার্ডটা কেন ইউজ করলাম স্যার? আমরা লাস্টেরটা আর কন্ডেন্সারে নিলাম না। আচ্ছা, এখানে থেকে যদি এটা ব্যাকআউট করি তাহলে আমাকে এটাকে নিতে হবে কন্ডেন্সারে। আমি কন্ডেন্সার এফেক্ট করলাম না, কন্ডেন্সারে আগ থেকে এর মধ্যে আমি সবকিছু রাখলাম। এই জন্য, কারণ আমি যখন কন্ডেন্সার পড়বো তখন আবার বলবো কন্ডেন্সারও আবার এমনভাবে ডিজাইন করা হয়, ওইটাও ডিআইডি হিসেবে কাজ করে। কারণ কন্ডেন্সারে স্টিমে ঢুকতেছে, ওয়াটার ঢুকতেছে। এখন ওয়াটারের সঙ্গে স্টিম মিক্স হবে কিনা সেটা অন্য বিষয়, ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি। স্টিমের কোয়ালিটি আর কুলিং ওয়াটার কোয়ালিটি এক না। যদি এক হয় অন্য কেস, কিন্তু স্টিম কন্ডেন্স হয়ে যখন আমি ওখান থেকে গ্যাস বের করতে পারবো। আমাকে হয় এটাকে কন্ডেন্স করতে হবে, নাহলে সব বের করে ফেলতে হবে। কিন্তু আমি কন্ডেন্স কইরা আগে, কন্ডেন্স করলে স্টিম আর আলাদা হয়ে গেল, তখন আমি একে বের করতে পারবো। তাহলে স্টিম কন্ডেন্সারে যখন আমি স্টিমটাকে কন্ডেন্সেট করি, ওই কন্ডেন্সেটের মধ্যে যদি গ্যাস ঢুকে পড়ে, তখন আমি কিছু স্টিম কন্ডেন্স না করে বাইপাস করে নিয়ে এসে ওই কন্ডেন্সেটে মিশাবো। মিশালে পরে স্টিম থেকে কন্ডেন্সেট থেকে গ্যাসটা বেরিয়ে গেলে তখন আমার ভেন্টিং ইকুইপমেন্ট লাগবে। শুধু বের করলে হয় না, বের করে ওইটা আবার কন্ডেন্সারের বন্ধ বুঝে থাকবে যদি ভেন্ট আউট না করা হয়। ভেন্ট আউটের সিস্টেম আছে, ওইটা পরে। স্যার ওপেন টাইপটা আমার কেন ইউজ করতে হবে, আরেকবার রিপিট করবেন স্যার? আচ্ছা, ওপেন টাইপের একটা অ্যাডভান্টেজ হচ্ছে
open type feed water heater which doubles as a deaerator and is thus called deaerating heater. ওপেন টাইপ ফিড ওয়াটার এটা একটা ফিড ওয়াটার হিটার। সুতরাং আমি ফিড ওয়াটার গরম করব ওপেন টাইপ ফিড ওয়াটার দিয়ে, এটা ফিড ওয়াটার হিটার কাজ করবে। কিন্তু ওপেন টাইপ ফিড ওয়াটার হলো ডাইরেক্ট কন্টাক্ট হিটার, মানে এখানে ওয়াটার এবং স্টিম এক হচ্ছে। ওয়াটার মানে ফিড ওয়াটার, আমাদের একটু কেয়ারফুল হতে হবে। ওয়াটার ফিড ওয়াটার হিটার এবং স্টিম মিক্সড হচ্ছে, মিক্সড হয়ে গরম হচ্ছে। যখনই মিক্সড হয় ওয়াটারে যে ডিজলভ গ্যাস থাকে সে বের হয়ে যায়। মনে রাখতে হবে পানিকে যদি তুমি গরম করো পানির মধ্যে ডিজলভ গ্যাস বের হয়ে আসে। পানিতে গ্যাস ডিজলভিং ক্যাপাসিটি কমতে থাকে ওয়াটারকে যত গরম করবা। ওয়াটারকে স্যাচুরেশন টেম্পারেচার নিয়ে যাবা, ওর মধ্যে কোনো গ্যাস থাকে না। যারা আইস তৈরি করে, আইসের মধ্যে দেখবা যে বাবেল, যারা বাবেল ফ্রি আইস তৈরি করতে চায় তারা আগে ওয়াটারটাকে হিট আপ করে একেবারে ক্লিন করে গ্যাস ফ্রি করে তারপর সেটাকে ঠান্ডা করে ফ্রিজ করে, তাতে করে আইসের মধ্যে কোনো রকম বাবেল থাকে। সুতরাং ডিজলভ গ্যাস বের করার উপায় হলো টেম্পারেচার বাড়লে ওয়াটারের মধ্যে গ্যাসের সলিবিলিটি কমে যায়, কমতে কমতে স্যাচুরেশন লেভেলে গেলে এটা 0। তাহলে ডিআইটি হিটারে যেহেতু ওয়াটার স্টিম মিক্সড হচ্ছে, মিক্সড হলে পরে ওয়াটার স্টিম মিক্সড আপ, হিট ট্রান্সফার এরিয়া বেড়ে গেল এবং ওয়াটারটা গরম হইল। সুতরাং ওয়াটারে কোনো রকম গ্যাস থাকলে বেড়ে যায়। বুঝা গেল কি বলবো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওই জন্য একটা হিটার একটা নাও করতে পারে, কারণ আমাদের কন্ডেন্সার এখনো একটা হাত আছে। কন্ডেন্সারকে আমরা একটা ডিআইটিং ডিভাইস হিসেবে ইউজ করবো। সুতরাং আমরা তোমাকে অ্যাডভাইস করলাম একটা ওপেন টাইপ হিটার ইউজ করো। তারপর তো কন্ডেন্সার আমাদের আছে, আমাদেরকে এই গ্যাস বের করতে হবে। বের না করলে কন্ডেন্সার প্রেশার বাড়তে থাকবে, টারবাইন প্রেশার এখানে, কন্ডেন্সার প্রেশার বাড়তে থাকবে। যত পড়ে থাকবে আমার এফিসিয়েন্সি কমতে থাকবে, ওয়ার্ক ডান কমে যাবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম প্লেসমেন্ট বলতে ওই বললাম বিভিন্ন প্রেসারে কেন করব, এফিসিয়েন্সি ম্যাক্সিমাম। আচ্ছা, মনে করো এখানে 3টা হিটার দেখানো হয়েছে, এটা বয়লার প্রেসার, এটা কন্ডেন্সার প্রেসার। তুমি কিভাবে এটা করবা? তুমি যদি প্রেসারটা জানো, তুমি এইখান থেকে প্রেসার থেকে স্যাচুরেশন টেম্পারেচার টিবি বের করতে পারো। টিবি হচ্ছে স্যাচুরেশন প্রেসার করসপন্ডিং টু পিবি। একইভাবে টিসি বের করবো। হোয়াট ইজ টিসি? স্যাচুরেশন প্রেসার করসপন্ডিং টু পিসি, কন্ডেন্সার প্রেসার। বের করতে পারবো না স্টিম টেবিল থেকে? বের করার পরে এই দুইটা টেম্পারেচারকে বিয়োগ দিবা, টিবি মাইনাস টিসি। বিয়োগ দেওয়ার পরে জয়টা হিটার, মনে করো n নাম্বার অফ হিটার্স, n+1 দিয়ে ভাগ দিবা। ভাগ দিলে পরে এই যে স্যাচুরেশন টেম্পারেচার ডিফারেন্স গুলো পাই। স্যাচুরেশন টেম্পারেচার ডিফারেন্স যদি পাও তাহলে প্রতিটার স্যাচুরেশন টেম্পারেচার পেয়ে গেল। এই স্যাচুরেশন টেম্পারেচার থেকে পি গুলো পেয়ে গেল। সহজ জিনিস, বোঝা গেল? কে বুঝে নাই বলো। আমরা কি করব? আমি বয়লার প্রেসার, আরেকবার একটু বলেন। হ্যাঁ, আমরা বয়লার প্রেসার জানি। আমরা বয়লার প্রেসার থেকে আমরা বয়লারের স্যাচুরেশন টেম্পারেচারটা বের করব, যেটাকে আমরা নাম দিলাম টিবি। হোয়াট ইজ টিবি? টিবি হচ্ছে স্যাচুরেশন টেম্পারেচার করসপন্ডিং টু পিবি, করসপন্ডিং টু পিবি। হোয়াট ইজ টিসি? স্যাচুরেশন টেম্পারেচার করসপন্ডিং টু পিসি, কন্ডেন্সার প্রেসার। এখন এই দুইটা স্যাচুরেশন টেম্পারেচারের বিয়োগফলকে আমি এখানে 3টা হিটার আছে, আমি 4 দিয়ে ভাগ দিই। সোজা কথা, আমি প্রতিটা স্যাচুরেশনের ডিফারেন্সটা বের করি, n+1 দিয়ে ভাগ দিই। 3 হলে 4টা দিয়ে ভাগ দিই। তাহলে আমি এই ডিফারেন্সটা পেয়ে গেলাম, টিবি মাইনাস টি1, টি1 মাইনাস টি2, টি2 মাইনাস টি3, এই সব সমান হইতে হবে। তোমার প্লেসমেন্টে এই প্রতিটা স্যাচুরেশন, তোমার এটা মনে রাখতে হবে, স্যাচুরেশন টেম্পারেচার ডিফারেন্স সমান প্রেসার ডিফারেন্স কি সমান হবে? না স্যার। ভেরি গুড, হবে না। তাহলে আমাকে মনে রাখতে হবে
আমি প্রতিটার স্যাচুরেশন টেম্পারেচার ডিফারেন্স সমান করব। সমান করে ফেললাম কত, এই যেটা পাইলাম ডেল্টা অপটিমাম, এখান থেকে আমি প্রতিটা স্যাচুরেশন টেম্পারেচার বের করে ফেলতে পারবো। তারপর ওই স্যাচুরেশন টেম্পারেচারকে আমি স্টিম টেবিলে নিয়ে প্রেসারে কনভার্ট করব, আমি P1 P2 P3 পেয়ে গেলাম। বুঝা গেছে? তাহলে আমি এই যে T1 T2 T3 সব বের করব। এগুলো স্টিম টেবিল ইউজ করে বের করবো না? হ্যাঁ, স্টিম টেবিল ইউজ করব, একটা অঙ্ক আছে। নিশ্চয় বুঝতে পারছি। আমরা টেম্পারেচার থেকে আমাদের আগাইতে হবে। আমাদের দরকার প্রেসার, আসবো প্রেসার থেকে, যাবো প্রেসারে, কিন্তু টেম্পারেচার আমাদের গাইডলাইন। এই ডেল্টি গুলো এখান থেকে, এই ডেল্টি সমান এই ডেল্টি মানে তো ডিফারেন্স ইন স্যাচুরেশন টেম্পারেচার, কারণ এগুলি তো স্ট্রেট লাইন, এখানে টেম্পারেচার চেঞ্জ হয় না। এটা এই টেম্পারেচারটাই যদি এখানে যাও এরকম হয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে, আমি এটা কথা বলছি T1, এটা বলতেছি T1, এটা যে এদিকে যাও এই লাইনটা নিচে নেমে যাবে ইকোনমাইজার লাইন, কিন্তু আমি বলতেছি T1 হচ্ছে এটা স্যাচুরেশন টেম্পারেচার, T2 স্যাচুরেশন টেম্পারেচার। বুঝতে গেল? তাহলে এইখানে সব কথাগুলো বলা আছে। আমাদের প্রবলেম আছে নেক্সট দিন, তোমরা কালকে আফজালুল, ইয়েস স্যার। কালকে ক্লাস নিব, কখন নিব বলবা।